আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েলি আগ্রাসন যুদ্ধ বিরতির মধ্যে গাজায় হামলা চালিয়ে ৫ শিশুসহ ১৩ জনকে হত্যা। গাজা যুদ্ধে ইসরায়েলকে বিপুল সামরিক সহায়তা দিয়েছে আরব আমিরাত। শেষ রক্তবিন্দু পর্যন্ত আক্রমণ প্রতিহতের প্রতিশ্রুতি ইরানের। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ২৪ ঘণ্টা লাগবে দাবি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে যুদ্ধের রণডঙ্কা, কাতার ঘাঁটি ছাড়ছে মার্কিন সেনারা। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। চলমান যুদ্ধবিরতি এবং কূটনৈতিক আলোচনার আবহ তৈরি হওয়ার পরেও গাজার পরিস্থিতি যে কতটা ভয়াবহ এবং অনিশ্চিত তার প্রমাণ মিলল আবারও, যেখানে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক এক আগ্রাসনে যুদ্ধবিরতির তোয়াক্কা না করেই গাজায় নতুন করে হামলা চালানো হয়েছে এবং এতে ৫ শিশুসহ মোট ১৩ জন প্রাণ হারিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে। এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন বিশ্বজুড়ে শান্তিকামী মানুষ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির আশায় প্রহর গুনছিল। কিন্তু হঠাৎ করে রাতের আধারে বা ভোরের আলো না ফুটতেই জনবসতিপূর্ণ এলাকায় চালানো এই বিমান বা ড্রোন হামলা আবারও প্রমাণ করল যে গাজার সাধারণ নাগরিকদের জন্য কোনো স্থানই আসলে নিরাপদ নয়। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং প্রত্যক্ষদর্শীদের মতে নিহতদের মধ্যে যে ৫টি শিশু রয়েছে তাদের বয়স খুবই কম এবং তারা তাদের পরিবারের সাথে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাদের জীবন প্রদীপ নিভে গেল মুহূর্তের মধ্যেই, যা দেখে উদ্ধারকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই শোকস্তব্ধ হয়ে পড়েছেন। এই হামলার ধরন এবং সময় নির্বাচন নিয়ে সামরিক বিশ্লেষকরা বলছেন যে এটি হয়তো কোনো নির্দিষ্ট টার্গেটকে লক্ষ্য করে করা হয়েছিল, কিন্তু এর ফলে যে কোল্যাটারাল ড্যামেজ বা বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে তা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। গাজার হাসপাতালগুলোর বর্তমান অবস্থা এমনিতেই নাজুক, তার উপর এই নতুন করে আহত এবং নিহতদের আগমনে চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন, কারণ পর্যাপ্ত ওষুধ, বিদ্যুৎ এবং সরঞ্জামের অভাবে মুমূর্ষু রোগীদের বাঁচিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। এদিকে এই হামলার পর আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে। জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা প্রশ্ন তুলেছে যে যুদ্ধবিরতির আলোচনা চলাকালীন সময়ে কিভাবে এমন প্রাণঘাতী হামলা চালানো সম্ভব এবং এর দায়ভার আসলে কে নেবে। স্থানীয় বাসিন্দাদের মনে এখন শুধুই আতঙ্ক বিরাজ করছে, কারণ তারা বুঝতে পারছেন না কখন কোথায় আকাশ থেকে মৃত্যু নেমে আসবে, আর এই অনিশ্চয়তার মধ্যেই তাদের দিন কাটছে ধ্বংসস্তূপের নিচে বা খোলা আকাশের নিচে। এবার নজর দিচ্ছি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির এক চাঞ্চল্যকর তথ্যের দিকে, যেখানে দাবি করা হচ্ছে যে গাজা যুদ্ধে ইসরায়েলকে গোপনে বা প্রকাশ্যে বিপুল পরিমাণ সামরিক সহায়তা প্রদান করেছে সংযুক্ত আরব আমিরাত, যা আরব বিশ্বের চিরাচরিত রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি বদলে দিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদন এবং ফাঁস হওয়া নথিপত্রের বরাতে যে খবরগুলো সামনে আসছে তাতে দেখা যাচ্ছে যে আব্রাহাম অ্যাকর্ড বা শান্তি চুক্তির পর থেকে ইসরায়েলের সাথে আরব আমিরাতের সম্পর্ক শুধুমাত্র কূটনৈতিক বা বাণিজ্যিক পর্যায়ে সীমাবদ্ধ নেই, বরং তার সামরিক সহযোগিতার এক নতুন স্তরে পৌঁছেছে। যদিও ঐতিহাসিকভাবে আরব দেশগুলো ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলে এসেছে এবং ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু গত কয়েক বছরে মধ্যপ্রাচ্যের সমীকরণ, বিশেষ করে ইরানের প্রভাব মোকাবিলা এবং প্রযুক্তিগত উন্নয়নের স্বার্থে অনেক আরব দেশ তাদের পররাষ্ট্রনীতিতে বিশাল পরিবর্তন এনেছে। অভিযোগ উঠেছে যে গাজা সংঘাত চলাকালীন সময়ে যখন মানবিক বিপর্যয় চরমে, তখন লজিস্টিক সাপোর্ট, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং এমনকি কিছু ক্ষেত্রে সামরিক সরঞ্জামে যোগান দেওয়ার মতো ঘটনাও ঘটেছে, যা ফিলিস্তিনি জনগণের কাছে একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। তবে আরব আমিরাতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ধরনের দাবিগুলোকে সবসময়ই অতিরঞ্জিত বা ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে এবং তারা দাবি করছে যে তাদের সম্পর্ক সম্পূর্ণ দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে, কোনো তৃতীয় পক্ষকে আঘাত করার জন্য নয়।
তবুও সাধারণ আরব জনগণ এবং মুসলিম বিশ্বের কাছে এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, কারণ গাজার ধ্বংসযজ্ঞের মধ্যে যদি কোনো ভ্রাতৃপ্রতিম দেশ আক্রমণকারীকে সহায়তা করে তবে তা আবেগের জায়গায় বড় আঘাত হানে। পরবর্তী সংবাদের দিকে তাকালে আমরা দেখতে পাই উত্তেজনার পারদ চরমে, কারণ ইরান সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছে যে তারা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাবে এবং যে কোনো মূল্যে আক্রমণ প্রতিহত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে, যা মধ্যপ্রাচ্যে একটি বড় আকারের যুদ্ধের আশঙ্কাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা এবং রাজনৈতিক নেতৃত্ব সাম্প্রতিক সময়ে বেশ কিছু কঠোর বার্তা দিয়েছেন, যেখানে তারা বলেছেন যে তাদের সার্বভৌমত্ব বা তাদের মিত্রদের ওপর যদি কোনো আঘাত আসে তবে তার জবাব হবে অত্যন্ত ভয়াবহ এবং তা শুধুমাত্র নির্দিষ্ট কোনো সীমান্তে সীমাবদ্ধ থাকবে না। এই ধরনের কড়া হুঁশিয়ারি সাধারণত তখন দেওয়া হয় যখন কোনো দেশ মনে করে যে তাদের জাতীয় নিরাপত্তার চরম হুমকির মুখে এবং তারা বিশ্ববাসীকে বুঝিয়ে দিতে চায় যে তারা কোনোভাবেই পিছু হটবে না। ইরানের এই অনড় অবস্থানের পেছনে রয়েছে তাদের দীর্ঘদিনের সামরিক প্রস্তুতি, বিশেষ করে মিসাইল টেকনোলজি এবং ড্রোন সক্ষমতা, যা বর্তমান আধুনিক যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ইরান মূলত একটি প্রক্সি নেটওয়ার্কের মাধ্যমে মধ্যপ্রাচ্য জুড়ে নিজেদের প্রভাব বিস্তার করে রেখেছে এবং তাদের এই শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াইয়ের ঘোষণা সেই প্রক্সি গ্রুপগুলোকেও উজ্জীবিত করতে পারে, যা ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ইরান সাম্প্রতিক সময়ে রাশিয়া এবং চীনের সাথে তাদের সম্পর্ক আরও গভীর করেছে, যা তাদের আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে থাকার পরিস্থিতি থেকে বের করে এনেছে এবং মানসিকভাবে আরও শক্তিশালী করেছে। তবে যুদ্ধের রণডঙ্কা বাজলেও ইরান জানে যে সরাসরি যুদ্ধে জড়ালে তাদের অর্থনীতির ওপর বিশাল চাপ পড়বে এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তাই তাদের এই হুমকি হয়তো একটি ডিটারেন্স বা প্রতিরোধ কৌশল হিসেবেও কাজ করতে পারে, যাতে প্রতিপক্ষ দেশগুলো আগেভাগে কোনো হামলা চালানোর সাহস না পায়। তবুও মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী এবং যে কোনো ছোট একটি ভুল বোঝাবুঝি বা দুর্ঘটনাই পুরো অঞ্চলকে আগুনের কুণ্ডলিতে পরিণত করতে পারে। ইরানের জনগণও এই পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখছে, কারণ অতীতের যুদ্ধের স্মৃতি তাদের এখনও তাড়া করে ফেরে। এই পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনার পথ কি খোলা থাকবে নাকি অস্ত্রের ভাষাই সব ফয়সালা হবে, সেটাই এখন দেখার বিষয়। আপনারা যারা জিওপলিটিক্স বা বিশ্ব রাজনীতি নিয়ে আগ্রহী তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইরানের এই অবস্থান তিলের বাজার থেকে শুরু করে বিশ্ব অর্থনীতিতে কেমন প্রভাব ফেলতে পারে। এবার দৃষ্টি ফেরানো যাক ইউরোপের দিকে, যেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং আগামী নির্বাচনের অন্যতম শক্তিশালী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একটি চমকপ্রদ এবং সাহসী দাবি করেছেন যে তিনি ক্ষমতায় থাকলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই যুদ্ধ থামিয়ে দিতে পারবেন। ট্রাম্পের এই বক্তব্যটি বিশ্বজুড়ে রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, কারণ যেখানে গত ২ বছর ধরে হাজার হাজার প্রাণহানি এবং বিলিয়ন ডলারের অস্ত্র ব্যবহার করেও যুদ্ধের কোনো কুলকিনারা পাওয়া যাচ্ছে না, সেখানে একদিনের মধ্যে শান্তি ফেরানোর দাবিটি অনেকের কাছেই অবাস্তব বা পলিটিক্যাল স্টান্ট মনে হতে পারে। তবে ট্রাম্প বরাবরই দাবি করেন যে ভ্লাদিমির পুতিন এবং ভলোদিমির জেলেন্সকি উভয় নেতার সাথেই তার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো এবং তিনি জানেন কিভাবে ডিল বা সমঝোতা করতে হয়। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প হয়তো যুক্তরাষ্ট্রের বিশাল আর্থিক ও সামরিক সহায়তাকে একটি ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করার ইঙ্গিত দিচ্ছেন, অর্থাৎ তিনি হয়তো ইউক্রেনকে সহায়তা বন্ধ করার হুমকি দিয়ে আলোচনার টেবিলে বসাবেন অথবা রাশিয়াকে অন্য কোনো সুবিধা দেওয়ার প্রস্তাব দেবেন। কিন্তু প্রশ্ন হল, ইউক্রেন কি তাদের ভূখণ্ড ছেড়ে দিয়ে কোনো শান্তি চুক্তিতে রাজি হবে নাকি রাশিয়া তাদের দখলকৃত অঞ্চল থেকে পিছু হটবে? এই জটিল সমীকরণটি মাত্র ২৪ ঘণ্টায় সমাধান করা আদৌ সম্ভব কিনা তা নিয়ে সামরিক বিশেষজ্ঞরা যথেষ্ট সন্দিহান। অন্যদিকে ট্রাম্পের সমর্থকরা মনে করেন যে বর্তমান মার্কিন প্রশাসনের দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই যুদ্ধ এতদূর গড়িয়েছে এবং ট্রাম্পের মতো কঠোর বা আনপ্রেডিক্টেবল নেতার পক্ষেই সম্ভব এই অচল অবস্থা কাটানো। এই দাবির পেছনে নির্বাচনী প্রচারণার একটি বড় অংশ রয়েছে, কারণ আমেরিকার সাধারণ জনগণ এখন মুদ্রাস্ফীতি এবং নিজেদের দেশের সমস্যা নিয়ে বেশি চিন্তিত, তাই তারা বিদেশে বিলিয়ন ডলার পাঠানোর বিপক্ষে এবং ট্রাম্প সেই সেন্টিমেন্টটিকেই কাজে লাগাতে চাইছেন। যদি সত্যিই ট্রাম্প ক্ষমতায় আসেন এবং তার এই ফর্মুলা প্রয়োগ করেন, তবে তা ইউরোপের নিরাপত্তার কাঠামো এবং ন্যাটো জোটের ভবিষ্যতে বড় পরিবর্তন আনতে পারে। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের মানুষও হয়তো শান্তির আশায় বুক বাঁধছে, কিন্তু তা সম্মানের সাথে হবে নাকি আপোষ করে, সেটাই বড় প্রশ্ন। দর্শক, আপনারা কি মনে করেন, ২৪ ঘণ্টায় এই যুদ্ধ থামানো সম্ভব নাকি এটি শুধুই নির্বাচনী প্রতিশ্রুতি? কমেন্টে আপনাদের যুক্তিগুলো তুলে ধরুন।
সর্বশেষ যে খবরটি মধ্যপ্রাচ্যের যুদ্ধের রণডঙ্কাকে আরও জোরালো করে তুলেছে তা হল কাতার থেকে মার্কিন সেনাদের ঘাঁটি ছাড়ার প্রক্রিয়া এবং সরঞ্জাম সরিয়ে নেওয়ার তৎপরতা, যা সামরিক বিশ্লেষকদের মতে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানের একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কাতারের আল উদিদ বিমানঘাঁটি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক কার্যক্রমের প্রধান কেন্দ্রবিন্দু বা নার্ভ সেন্টার হিসাবে পরিচিত ছিল, কিন্তু হঠাৎ করে সেখান থেকে সেনা বা সরঞ্জাম সরিয়ে নেওয়া বা রিপজিশনিং করার খবরটি এমন এক সময়ে এলো যখন পুরো অঞ্চলটি ইসরায়েল, গাজা এবং লোহিত সাগরের উত্তেজনা নিয়ে ফুটছে। পেন্টাগন হয়তো এই পদক্ষেপকে রুটিন রদবাদল বা ফোর্স প্রোটেকশন মেজার হিসেবে ব্যাখ্যা করতে চাইবে, কিন্তু এর পেছনের কারণগুলো অনেক গভীর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। একটি মত হল ইরান বা তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর মিসাইল রেঞ্জের মধ্যে থাকা এই ঘাঁটিগুলো হয়তো আর নিরাপদ মনে করছে না যুক্তরাষ্ট্র, এবং তারা তাদের অ্যাসেটগুলোকে আরও নিরাপদ স্থানে বা বিকেন্দ্রীকরণ করে ছড়িয়ে দিতে চাইছে, যাতে এক জায়গায় বড় কোনো হামলা হলে পুরো কমান্ড সিস্টেম ভেঙে না পড়ে। আবার অনেকের মতে যুক্তরাষ্ট্র হয়তো এই অঞ্চল থেকে তাদের ফোকাস কিছুটা কমিয়ে এশিয়া প্যাসিফিক বা অন্য কোনো ফ্রন্টের দিকে নজর দিতে চাইছে, কিন্তু বর্তমান যুদ্ধের বাস্তবতায় পুরোপুরি সরে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। কাতারের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বরাবরই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আফগানিস্তান ইস্যু এবং হামাস ইসরায়েল জিম্মি বিনিময়ের মধ্যস্থতায় কাতার বড় ভূমিকা রেখেছে। তাই এই সেনা সরানোর বিষয়টি কূটনৈতিক সম্পর্কে কোনো ফাটল নাকি নতুন কোনো সামরিক কৌশলের অংশ তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। স্থানীয়ভাবেও এই খবরটি বেশ উদ্বেগের সৃষ্টি করেছে, কারণ মার্কিন ঘাঁটির উপস্থিতি অনেক সময় নিরাপত্তার গ্যারান্টি হিসাবে দেখা হতো, আবার অনেকে একে বিদেশি হস্তক্ষেপের প্রতীক হিসাবেও দেখতেন। যদি যুক্তরাষ্ট্র সত্যিই কাতার থেকে তাদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে ফেলে, তবে এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্যে বা পাওয়ার ব্যালেন্সে একটি শূন্যতা তৈরি হতে পারে, যা পূরণ করতে অন্য কোনো পরাশক্তি বা আঞ্চলিক শক্তি এগিয়ে আসতে পারে। যুদ্ধের দামামা যখন বাজছে, তখন মার্কিন সেনাদের এই মুভমেন্ট কি বড় কোনো ঝড়ের পূর্বাভাস? আমরা এই বিষয়টির উপর কড়া নজর রাখছি এবং নতুন কোনো আপডেট আসা মাত্রই আপনাদের জানাবো।